মায়ার সৌন্দর্য ছিল তার সবচেয়ে বড় শত্রু, কারণ তার রূপের খ্যাতি শুধু মানুষের কানেই পৌঁছায়নি, পৌঁছেছিল এমন একজনের কাছে যে মানুষ ছিল না এবং শত শত বছর ধরে একটি শিকারের অপেক্ষায় ছিল। কি ঘটতে চলেছে মায়ার সাথে, সম্পূর্ণ কাহিনীটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্প নীলপুর নামে একটি গ্রামে বসবাসকারী এক সুন্দরী মেয়ের, যার নাম ছিল মায়া। তার রূপের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। গ্রামের প্রতিটি সম্ভ্রান্ত পরিবার তাকে নিজেদের ঘরের বউ করতে চাইত। যে কেউ তাকে একবার দেখত, সে তার সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ হয়ে যেত। ধীরে ধীরে তার রূপের কথা গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেল, আর সবাই তাকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করল। একদিন কয়েকজন যুবক গ্রামের একটি পুরনো বটগাছের নিচে বসে হাসি ঠাট্টা করছিল। হঠাৎ মায়ার প্রসঙ্গ উঠে পড়ল। তারা তার সৌন্দর্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে লাগল, আক্ষেপ করে বলতে লাগল যে কিভাবে তারা তাকে নিজেদের স্ত্রী বানাতে পারত। সেই গাছে একটি অতি প্রাকৃত সত্তার বাস ছিল, সে তাদের সব কথা শুনছিল। মায়ার সৌন্দর্যের বর্ণনা শুনে তার মনেও ইচ্ছা জাগল তাকে দেখার। সে ভাবল, মায়া আসলে দেখতে কেমন। যুবকদের কথা শুনে তার কৌতূহল আরও বাড়ল। কিছুক্ষণ পর যুবকরা হাসি ঠাট্টা করতে করতে চলে গেল। মায়ার আরও দুই বোন ছিল, যারা বয়সে তার চেয়ে বড়, কিন্তু তাদের চেহারায় মায়ার বোন বলে মনে হতো না। মায়ার মতো একটিও গুণ তাদের মধ্যে ছিল না। এই কারণে তারা মায়ার উপর ঈর্ষান্বিত হয়ে তাকে শত্রু মনে করত। যত বিয়ের প্রস্তাব আসত, সেগুলো মায়ার জন্যই আসত। এমনকি বড় বোনদের জন্য প্রস্তাব এলেও মায়াকে দেখে তারাই তার বিয়ের প্রস্তাব চাইত। মায়া তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তারা মায়ার সঙ্গে খারাপ ব্যবহার করত। মায়ার মা বাবা ভাবলেন, মায়ার বিয়ে তার বড় বোনদের আগে করে দেওয়া হোক, যাতে বাকি দুই বোনের বিয়ে ঠিক করতে সমস্যা না হয়। মায়া এখন যুবতী হয়ে উঠেছিল, আর তার মা বাবা তার বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। তারা প্রায়ই কাউকে ডেকে মায়ার বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতেন, যাতে তাড়াতাড়ি তাদের দায়িত্ব শেষ হয় এবং বাকি দুই মেয়ের বিয়ের পালা আসে। গ্রামের ধনী পরিবার থেকেও প্রস্তাব আসতে শুরু করল, কিন্তু মায়ার মা বাবা ধনীদের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারে ভয় পেতেন, কারণ তারা নিজেদের তাদের যোগ্য মনে করতেন না। মায়ার সৌন্দর্য এখন সবার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ছেলেরা মায়াকে দেখার অজুহাতে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করত, যার ফলে বাড়ির মেয়েদের বাইরে যাওয়া আসা কঠিন হয়ে পড়েছিল। তার দুই বোন তাকে কথায় কথায় তিরস্কার করত যে তার জন্যই এই বিপদ। মায়া খুব দুঃখ পেত এবং ভাবত, এতে তার কি দোষ, কেন সবাই তার সঙ্গে এমন করে। একদিন মায়া বাজারে কাজে যাচ্ছিল। পথে কিছু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করল। তারা অশোভন মন্তব্য করতে লাগল। মায়া দ্রুত হাঁটতে শুরু করল, যাতে তাদের থেকে পালাতে পারে, কিন্তু একটি ছেলে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। মায়া খুব ভয় পেয়ে গেল এবং হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। আশেপাশের লোকজন জড়ো হয়ে তামাশা দেখতে লাগল। মায়া চিৎকার করে বলতে লাগল, আমার হাত ছাড়ো, কিন্তু ছেলেটি তার বন্ধুদের সঙ্গে হাসতে থাকল। এমন সময় একটি আলোকিত চেহারার সুদর্শন যুবক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো এবং দ্রুত সেই দুষ্ট ছেলের হাত থেকে মায়ার হাত ছাড়িয়ে দিল। মায়া হাত ছাড়িয়েই সেখান থেকে পালিয়ে গেল। দুষ্ট ছেলেরা যুবকটিকে একা দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন দেখল সেই যুবক একাই 5 জন ছেলেকে মাটিতে ফেলে দিয়েছে। তাকে শক্তিশালী দেখে দুষ্ট ছেলেরা পালিয়ে গেল। পরের দিন পড়শি এক মহিলা মায়ার বাড়িতে গিয়ে তার মা বাবাকে সব ঘটনা বললেন। তিনি জানালেন কিভাবে সেই যুবক একা 5 জন দুষ্ট ছেলেকে শিক্ষা দিয়ে পালাতে বাধ্য করেছে। মায়া ভাবল, সে তো ভেবেছিল ছেলেরা মিলে যুবকটির খারাপ অবস্থা করবে, কিন্তু ভালো কাজের জন্য ভালো ফল হয়েছে। মহিলা চলে যাওয়ার পর মায়া বাড়িতে অনেক বকুনি খেল। তাকে বলা হলো এখন থেকে সে কম বেরোয়। দুঃখী মায়া তার ঘরে চলে গেল এবং জানালার কাছে বসল, যেটা গলির দিকে খুলত। দুঃখ ভরা চোখে সে বাইরে যাওয়া আসা মানুষদের দেখছিল। হঠাৎ তার জানালার সামনে একটি যুবক এসে দাঁড়ালো। মায়া তাকে দেখে অবাক হয়ে গেল। এ তো সেই যুবক। সে ভয় পেয়ে গেল, যদি কেউ দেখে ফেলে তাহলে বড় বিপদ হবে। সে উঠে চলে যেতে যাচ্ছিল, তখন যুবকটি তার নাম ধরে ডাকল, মায়া। মায়া থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আপনি আমার নাম কিভাবে জানলেন? যুবকটি হেসে মুখে বলল, এই গ্রামে এমন কে আছে যে মায়ার নাম জানে না? মায়া অবাক চোখে তাকে দেখতে লাগল। তার চেহারা এত আকর্ষণীয় ছিল যে মায়ার চোখ ফেরাতে ইচ্ছা করছিল না। মায়া বলল, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? এটা ঠিক নয়। আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনিও অন্যদের মতো। যুবকটি হেসে বলল,
তুমি ধন্যবাদ না বলেই চলে গিয়েছিলে। আমি শুধু ধন্যবাদ নিতে এসেছি, আর তোমার কানের দুলটা পড়ে গিয়েছিল সেটা ফেরত দিতে এসেছি। আমি কখনো মেয়েদের পিছু নিই না বা বিরক্ত করি না। এই বলে সে চলে গেল। মায়ার প্রাণে প্রাণ ফিরল। সে ভেবেছিল এই যুবকটিও তাকে বিরক্ত করবে, কিন্তু সৌভাগ্যবশত সে একজন ভালো মানুষ। মায়া জানালা বন্ধ করে ঘরে চলে গেল। সারাদিন সেই যুবকের মুখ তার চোখে ভাসতে লাগল, তার কথাগুলো কানে বাজতে লাগল। সে ভাবনা থেকে তাকে সরানোর চেষ্টা করল, কিন্তু কখন যে আবার তার ভাবনায় হারিয়ে যেত তা বুঝতে পারত না। পরের দিন মায়া কাপড়ের দোকানে যাচ্ছিল। সেখানে সেই যুবককে আগে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আপনি এখানে? যুবকটি ঘাবড়ে গিয়ে বলল, আমি তোমার পিছু করিনি, আমি তোমার আগেই এখানে এসেছি। মায়া হাসি চেপে বলল, আমি সেটা বলিনি। দুজন হাসতে হাসতে নিজেদের পথে চলে গেল। কাপড় নিয়ে মায়া তাড়াতাড়ি বাড়ি ফিরল, কারণ সেদিন ছেলে দেখতে আসবে। বাড়ি পৌঁছে সে তৈরি হলো এবং অতিথিদের অপেক্ষা করতে লাগল। অতিথিরা এলে মায়া খাবার নিয়ে তাদের সামনে গেল, কিন্তু সামনে বসা লোকটিকে দেখে সে অবাক হয়ে গেল। তার বাবার বয়সী এক ধনী লোক তার সামনে বসেছিল, সঙ্গে দুটি ছোট মেয়ে। অতিথিরা চলে যাওয়ার পর তার মা বাবা আলোচনা করতে লাগলেন। এই লোকটা খুব ধনী এবং মায়ার জন্য আগ্রহী, কিন্তু তার বয়স অনেক বেশি। মায়া এখনও খুব ছোট, আর তার দুই বোনেরও তো বিয়ে হয়নি। আমরা ভয় পাচ্ছি যে মায়ার জন্য তারা বিপদে পড়তে পারে। এসব শুনে মায়া কাঁদতে লাগল। সে আবার জানালার কাছে গিয়ে বসল। তার মনে সেই যুবকের কথা ভাসতে লাগল। তার মন চাইছিল এই মুহূর্তে সে এসে তার সঙ্গে কথা বলুক, যাতে তার মনের ভার হালকা হয়। এমন সময়ে সেই যুবক তার জানালার সামনে এসে দাঁড়ালো। মায়া ভয় পেয়ে গেল। সে ভাবল, এ কিভাবে সম্ভব? সে তো এইমাত্র তার কথা ভাবছিল। যুবকটি জিজ্ঞেস করল, তুমি দুঃখী? মায়ার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে কিছু বলতে পারল না। জানালা বন্ধ করে ঘরে দৌড়ে গেল। ঘরে গিয়ে সে অনেক কাঁদল। কিছুক্ষণ পর শান্ত হলে সে তার মা বাবার ঘর থেকে কথাবার্তার আওয়াজ শুনতে পেল। সে বাইরে গিয়ে দেখতে চাইল কে এসেছে, কিন্তু দেখে অবাক হয়ে গেল, এ তো সেই যুবক। সে বাড়ির ভিতরে কিভাবে এলো? আর তার মা বাবা তার সঙ্গে এত ভালোভাবে কথা বলছে কেন, যেন তাকে আগে থেকেই চেনে। মায়া বিভ্রান্ত হয়ে তার ঘরে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করল, এই লোকটা কে? তার বাবা হেসে বললেন, এ আমার বন্ধু নীল। কিছুদিন আগে পথে দেখা হয়েছিল। সে আমার জিনিস বহন করতে সাহায্য করেছিল। সে সম্প্রতি এই গ্রামে এসেছে। যাও, তার জন্য খাবার নিয়ে এসো। মায়া গিয়ে তাজা রুটি আর তরকারি নিয়ে এলো। নীল পেট ভরে খেল এবং বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তার চলে যাবার পর মায়া তার বাবাকে বলতে শুনল, নীল খুব ভালো এবং নেকদিল ছেলে। যদি সে আমাদের মায়াকে বিয়ে করত, তাহলে আমাদের সমস্যা মিটে যেত। এই কথা শুনে মায়ার মনে অদ্ভুত স্বস্তি হলো। হঠাৎ সব কিছু ঠিক হয়ে যাবার মতো মনে হলো। তার মনে আশার আলো জ্বলে উঠল, আর তার হৃদয় আনন্দে ভরে গেল। পরের দিন সকালে মায়া মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। পথে আবার নীলের সঙ্গে দেখা। দুজনের চোখে চোখ পড়তেই একটা ঝলক দেখা গেল। তারা একে অপরের সঙ্গে এত সুন্দর লাগছিল, যেন তারা একে অপরের জন্যই তৈরি। কথা বলতে বলতে তারা সেই পুরনো বটগাছের কাছে পৌঁছে গেল। বিশ্রাম নিতে তারা গাছের নিচে বসল এবং গল্প শুরু করল। মায়া নীলের সঙ্গে সময় কাটাতে খুব আনন্দ পাচ্ছিল। সে নীলের কথায় মগ্ন হয়ে ভাবছিল, নীল কত সুন্দর কথা বলে, আর অন্য ছেলেদের থেকে কত আলাদা। কথায় কথায় নীল বলল, লোকে তোমার সম্পর্কে যা বলতো তা সত্যি। তুমি অসাধারণ সুন্দরী, আর তার চেয়েও সুন্দর তোমার হৃদয়। মায়া যেন এই কথা শোনার জন্যই অপেক্ষা করছিল। তার চোখে চমক জ্বলে উঠল। সাহস করে সে নীলকে বলল যে তার বাবা তার সম্পর্কে কি বলেছেন। নীল হেসে বলল, যদি তা সম্ভব হতো। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন সম্ভব নয়? আমি কি এতই খারাপ? নীল হেসে বলল, আমি তোমার থেকে অনেক বড়। মায়া জিজ্ঞেস করল, কত বড়? নীল উত্তর দিল, 500 বছর। মায়া জোরে হেসে উঠল। সেই দিন থেকে মায়ার উপর যেন নীলের জাদু চলতে শুরু করল। সে দিনরাত নীলকে দেখার অজুহাত খুঁজত। যখনই দেখা হতো, তারা সেই বটগাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। নীলের সঙ্গে সময় কিভাবে কেটে যেত মায়া বুঝতেই পারত না। সে আগে কখনো এত খুশি ছিল না। তার বিশ্বাস ছিল নীলই তার সমস্যার সমাধান। তার আগমনে সব কিছু সহজ মনে হচ্ছিল। যখনই মায়ার নীলের সঙ্গে দেখা করতে ইচ্ছা হতো, সে সেই বটগাছের কাছে চলে যেত, আর সেখানে নীলের সঙ্গে দেখা হয়ে যেত। নীলেরও অভ্যেস হয়ে গিয়েছিল মায়ার সঙ্গে সময় কাটানো। সে মায়ার পিছু পাগলের মতো ঘুরত। তার বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। মা বাবার সঙ্গেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা তাকে ছেলের মতো মনে করতে শুরু করল। নীল যেন বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল। সে প্রতিদিন দুপুরের খাবার মায়েদের বাড়িতেই খেত এবং বাড়ির কাজেও সাহায্য করত। কিন্তু মায়া প্রায় লক্ষ্য করত, বিয়ের কথা উঠলেই নীল মজা করে এড়িয়ে যেত, যদিও সে তাকে খুব পছন্দ করত। একদিন মায়া নীলকে বলল, তার হৃদয় এখন নীল ছাড়া কোথাও লাগে না, তারা দুজন বিয়ে করুক।
এটা শুনে নীলের মুখ মলিন হয়ে গেল। মায়া আবার বলল, আমরা একে অপরকে পছন্দ করি, যদি বিয়ে না করি তাহলে বাবা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে দেবে। এটা শুনে নীলের চোখে পানি এসে গেল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। বিষণ্ণ মায়া পুরো পথ ভাবতে লাগল নীল কেন এমন করছে। বাড়ি গিয়েও সে অনেকটা অন্যমনস্ক ছিল। কিছু না খেয়ে সে শুয়ে পড়ল। সে ভাবতে লাগল কোথাও কি সে একতরফা ভালোবাসায় পড়েছে, সে কি নীলের উপর জোর করে বোঝা চাপাচ্ছে। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল সে আর নীলের সঙ্গে দেখা করবে না। যদি তারা বিয়ে করতে না পারে তাহলে দেখা করার কোনো মানে হয় না। এই ভেবে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে উঠে নীলের কথা মনে পড়তেই তার মন খারাপ হয়ে গেল। সারাদিন তার খুব খারাপ কাটল, কোনো কাজে তার মন বসছিল না। ওদিকে নীল সারাদিন বটগাছের নিচে মায়ের জন্য অপেক্ষা করল। তার বাবা বললেন, আজ কি ব্যাপার, নীল খেতে আসেনি, সে ঠিক আছে তো? এই কথায় মায়া আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। 3 দিন হয়ে গেল, মায়া বাড়ি থেকে বেরোয়নি, নীলও খেতে আসেনি। মায়া নীলের কোনো খবর পাচ্ছিল না এবং দিনরাত চিন্তায় কাটাচ্ছিল। বারান্দায় তার মা বাবা কথা বলছিলেন। তারা বলছিলেন তারা নীলের বাড়িতে গিয়েছিলেন দেখতে সে ঠিক আছে কিনা, কিন্তু যা আশঙ্কা করেছিলেন তাই হয়েছে। নীল খুব অসুস্থ এবং উঠতে পারছে না। এটা শুনে মায়া নিজের উপর খুব রাগ করল। সে দ্রুত নীলের বাড়িতে গেল। নীল সত্যিই খুব অসুস্থ ছিল, তার শরীর যেন আগুনে জ্বলছিল। মায়া তার সেবা করল, খাবার দিল এবং বাড়ি ফিরে এলো। প্রতিদিন সে তার জন্য খাবার নিয়ে যেত, ওষুধ খাওয়াতো এবং চুপচাপ বাড়ি ফিরত। এই সময় তারা দুজনেই চুপ থাকত এবং অপরিচিতের মতো ব্যবহার করত। এই নীরবতা মায়ের জন্য খুব কষ্টকর হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল সে নীরবতা ভাঙবে এবং নীলের সঙ্গে খোলাখুলি কথা বলবে। সে বলল, তুমি আসলে কি চাও? যদি এত পছন্দ করো তাহলে বিয়ে করো না কেন? আর যদি বিয়ে করতে না পারো তাহলে স্পষ্ট করে বলে না কেন? নীল মায়ার হাত ধরে তাকে বটগাছের কাছে নিয়ে গেল। তাকে গাছের নিচে বসিয়ে বলল, একটা গল্প শুনবে? মায়া মাথা নেড়ে সম্মতি জানালো। নীল বলতে লাগলো, এই গাছটা দেখছো? এই গাছ আর আমি দুজনেই খুব পুরনো। এটা আমার বাড়ি। একদিন আমার বাড়ির বাইরে কিছু লোক তোমার কথা বলছিল, তোমার সৌন্দর্যের প্রশংসা করছিল। আমি শুনলাম এবং তোমাকে দেখতে চাইলাম। আমি শুধু একবার তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু তোমার প্রেমে পড়ে গেলাম। একবার তোমাকে দেখার পর আর দূরে যেতে পারিনি। আমার সম্প্রদায় আমাকে একজন মানুষের সঙ্গে প্রেম করার শাস্তি দিয়েছে। আমরা দুজনেই প্রেম করার অপরাধ করেছি। তুমি আমার জগতে আসতে পারো না, আর আমাকে তোমার জগতে আসতে দেওয়া হবে না। আমি এত স্বার্থপর নই যে আমার হৃদয়ের জন্য তোমাকে তোমার জগৎ থেকে আলাদা করে দেব এবং এমন জীবনযাপন করতে বলবো যার তুমি যোগ্য নও। মায়া অবাক চোখে নীলের দিকে তাকিয়ে রইল। তারপর হেসে বলল, মানুষ বাহানা তো ভালো বানায়। যদি বিয়ে করতে না পারো তাহলে স্পষ্ট বলো, এমন গল্প বানানোর দরকার নেই। আমি কখনো তোমার উপর জোর করব না। তবে এটা ঠিক যে যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে আমি কখনো বিয়ে করব না, কিন্তু জোর করে তোমার উপর বোঝা হব না। এই বলে মায়া উঠে যাচ্ছিল, হঠাৎ একটা ঠান্ডা হাত তার হাত ধরল। মায়া পিছনে ফিরে দেখল নীল তার আসল রূপে দাঁড়িয়ে আছে। মায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের উপর ভরসা হচ্ছিল না যে নীল যা বলেছিল তা সত্যি হতে পারে। মায়া সেখানেই অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল সে দেখল সে তার ঘরে, তার পরিবারের সবাই তার চারপাশে জড়ো হয়েছে। সে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম? তার মা অবাক হয়ে বললেন, কি বলছো? তুমি তো কাল রাত থেকে এখানে ঘুমাচ্ছ, আর কত ঘুমাবে? ওঠো, খেয়ে নাও। মায়া খেতে গেল। সাধারণভাবে নীলও তাদের সঙ্গে দুপুরের খাবার খেল। মায়া অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না কাল যা ঘটেছিল তা স্বপ্ন ছিল নাকি বাস্তব। খাওয়ার পর নীল বিদায় নিল। কিছুক্ষণ পর মায়াও তার সঙ্গে দেখা করতে গেল। মায়াকে দেখে নীল জিজ্ঞেস করল, তোমার ভয় লাগে না যে তুমি একটি অতিপ্রাকৃত সত্তার সঙ্গে দেখা করতে এসেছ? মায়া উত্তর দিল, আগেও তো দেখা করতে আসতাম। নীল বলল, আগের কথা আলাদা, তখন তুমি জানতে না। মায়া বলল, আমার কাছে আগে আর এখনের মধ্যে কোনো তফাৎ নেই। আমি কালও তোমাকে ভালোবাসতাম, আজও তাই। নীল অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে এমন একজন মানুষ দেখল যে তাকে দেখে ভয় পাচ্ছে না। সে নরম স্বরে বলল, আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। মায়া হেসে বলল, এখন তো বোধহয় আমি মরেই যাব, কারণ তোমার বিচ্ছেদ আমাকে বাঁচতে দেবে না। নীল বলল, পাগলামি করো না মায়া, তুমি একজন মানুষ। মায়া উত্তর দিল, তাহলে তোমার এটা আমার জীবনে আসার আগে ভাবা উচিত ছিল। এখন এসব ভাবার সময় নেই। যদি চাও আমি বেঁচে থাকি তাহলে আমাকে বিয়ে করো, আমাকে তোমার জগতে নিয়ে যাও, নয়তো আমার জগতে চলে এসো। দুটোই আমার কাছে গ্রহণযোগ্য। মায়ার কথায় নীল গভীর চিন্তায় ডুবে গেল। মায়া ছাড়া থাকা তার জন্য অসম্ভব ছিল, কিন্তু দুটো ভিন্ন প্রজাতির একসঙ্গে থাকাও তো সম্ভব নয়। তাদের একজনকে নিজের জগৎ ত্যাগ করতে হবে। নীল ভাবল, যদি ত্যাগ দিতেই হয় তাহলে সে দেবে, কারণ প্রেমের অপরাধ তো সেই করেছে।
মায়া তো নির্দোষ। নীল মায়ার দুই বড় বোনের বিয়ে ভালো ঘরে ঠিক করার সিদ্ধান্ত নিল। সে ছেলের মতো তাদের বিয়ের প্রস্তুতিতে মা বাবার সাহায্য করতে লাগল। সে দুই বোনের জন্য ভালো ছেলে খুঁজল, যৌতুক জোগাড় করল এবং বিয়ের খরচের জন্য টাকার ব্যবস্থা করল। বিয়ে শেষ হলে নীল মায়ার মা বাবার কাছে মায়ার হাত চাইল। তারা খুশি মনে রাজি হয়ে গেল, কিন্তু নীল একটি শর্ত দিল, আমি 1 বছর পর বিয়ে করব। আমি শহরে গিয়ে কিছু করতে চাই, আমার বিয়ের ব্যবস্থা নিজে করতে চাই। ততদিন আপনারা মায়াকে আমার আমানত হিসাবে সুরক্ষিত রাখবেন। 1 বছর পর আমি এসে মায়াকে বিয়ে করব। মায়ার মা বাবা রাজি হলেন। নীল তার জগতে ফিরে গেল। মায়ার জন্য এই 1 বছর কাটানো খুব কঠিন হয়ে গেল। সে দিন-রাত নীলের অপেক্ষা করত এবং ভাবত কবে এই 1 বছর শেষ হবে। অনেক অপেক্ষার পর অবশেষে বছর শেষ হলো। মায়া খুব খুশি ছিল যে নীল এখনই আসবে, কিন্তু সময় কাটানো তার কাছে আরও কঠিন মনে হচ্ছিল। তার মা বাবার স্বাস্থ্যও খারাপ থাকতে শুরু করেছিল। তারা এখন শুধু মায়ার দায়িত্ব পালনের চিন্তায় ছিলেন। 1 বছর পেরিয়ে গেল, কিন্তু নীল ফিরল না। সবাই চিন্তায় পড়ল। মায়ের মনে ভয় জাগল, যদি নীল না ফেরে তাহলে কি হবে? তার মা বাবার মনে প্রশ্ন উঠল, নীল কি তাদের ধোঁকা দিয়েছে? বাড়ির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তার বাবা আর কাজে যেতে পারছিলেন না। তাদের আর আগের মতো পরিশ্রম করার শক্তিও ছিল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন, তারা আর অপেক্ষা করবেন না। মায়ার বিয়ে অন্য কোথাও ঠিক করে দেবেন। এটা শুনে মায়া খুব দুঃখ পেল। সে বটগাছের কাছে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে অনেক কাঁদল। তারপর জোরে জোরে বলতে লাগলো, তুমি তাহলে আমাকে ধোঁকা দিয়েছ? কেন এমন করলে? যদি ছেড়ে চলে যেতে হতো তাহলে এত অপেক্ষা আর আসার কষ্ট কেন দিলে? মায়া কাঁদতে কাঁদতে চুপ হলো। হঠাৎ সে সেই পরিচিত সুবাস পেল, যা নীল থেকে আসত। সে কিছুক্ষণের জন্য থামল। পিছনে ফিরে দেখল নীল হাসি মুখে তার পিছনে দাঁড়িয়ে তার কথা শুনছে। নীল তার শাস্তি কাটিয়ে ফিরে এসেছিল। এখন সে একজন সাধারণ মানুষ। তার আর কোনো অতিপ্রেকৃত শক্তি ছিল না। তাকে নির্বাসিত করা হয়েছিল। নীল তার জগৎ ত্যাগ করে মায়ের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। এই জগতে থাকা তার জন্য চ্যালেঞ্জের কম ছিল না। তাকে এখন সাধারণ মানুষের মতো পরিশ্রম করতে হতো, কিন্তু সে মায়ের জন্য সবকিছু খুশি মনে করতে পারত। শীঘ্রই তারা বিয়ে করল এবং একে অপরের ভালোবাসার সহায়তায় জীবন কাটাতে লাগল। আজ নীল সবকিছু হারানোর পরেও অত্যন্ত শান্তিতে ছিল, কারণ মায়ের সঙ্গে যে শান্তি সে অনুভব করত তা যে কোনো শক্তি বা ধনসম্পদের চেয়ে বড় ছিল।